ভাস্বতী রায়ের লেখা গল্প গরদের পাঞ্জাবি। টিয়ার হাফ ইয়ারলি পরীক্ষা এই সপ্তাহে শেষ হবে। তারপরই পুজোর বাজারটা করবে বলে ঠিক করে রেখেছিল সৌমি। সুমন্ত অনেক দিন ধরেই তাগাদা দিচ্ছে যদিও, কিন্তু সৌমির কাছে মেয়ের পরীক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু হতেই পারে না। আর পুজোর কেনাকাটায় সামান্য দেরি হলেও তেমন অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তারা তিনজনই রেডিমেড জামা কাপড় পরে। সামনের সপ্তাহে যে কোনো একদিন বেরিয়ে কিনে আনলেই হলো। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে এসে মোটামুটি একটা লিস্ট বানিয়ে নিচ্ছিল সৌমি। শুধু তো নিজেদের জন্য কিনলে হবে না, দাদা বৌদি গত সপ্তাহে এসে পুজোর জামা কাপড় দিয়ে গেছে, তাদের জন্য কিনতে হবে। মাঝে মাঝে সৌমির মনে হয় পুজোয় এই দেওয়া থোয়া এবার বন্ধ করে দিলেই হয়, কিন্তু প্রাণে ধরে কিছুতেই এমন কঠিন সিদ্ধান্তটা নিতে পারে না সে। যতদিন বাবা আছে ততদিন না হয় চলুক এই রীতি, তারপর যা হয় দেখা যাবে। বাবার কথা মনে আসতেই ছোট্ট একটা শ্বাস পড়ল সৌমির। প্রতিবার পুজোর সময় ভাবে বাবাকে একটা গরদের পাঞ্জাবি কিনে দেবে, কিন্তু দোকানে গিয়ে সুমন্তর চোখ মুখের কাঠিন্য দেখে কিছুতেই সাহস করে বলে উঠতে পারে না। সুমন্তর হাতে ধরা সুতির পাঞ্জাবি দেখেই ঘাড় নেড়ে সায় দেয়। বছর কয়েক আগে ভাইফোঁটার সময় দাদার প্যান্টের কাপড় দেখে সৌমির পছন্দ হয়নি। সেটা বলতেই সুমন্ত যা বাক্যবাণ নিক্ষেপ করেছিল, তোমার দাদার আর কি, এখানে তো মাত্র তিনজনকে দিতে হয়, আমার বাবা মা তো মরে গিয়ে ওদের বাঁচিয়ে দিয়ে গেছেন, তোমার দাদা সস্তায় সাজছে, আর আমাকে তোমার বাড়ি 6 জনের জন্য কিনতে হচ্ছে। 6 জন কোথায়? দাদা বৌদি, রনি, বনি আর বাবা। কেন তুমিও তো ওদেরই লোক। আমাকে কেন ওদের মধ্যে ধরছো? মন তো তোমার ও বাড়িতেই পড়ে থাকে, তাই বাধ্য হয়ে তোমাকেও ওই বাড়ির লোক হিসেবে ধরতে হচ্ছে। আর কিছু বলতে পারিনি সৌমি। কোন বাড়িটা যে তার নিজের সেই ভাবনাটা এসে গলা টিপে ধরেছিল। তবে সুমন্ত থামেনি, অনর্গল বিষ উগড়ে যাচ্ছিল। তোমার বাবা তো চেয়ার গড়িয়ে চলে, তাকে আবার অত দাম দিয়ে দেওয়া কিসের? যা হোক কিছু দিলেই তো চলে। এরপর আবার আসবে ভাইফোঁটার উৎসব, এই রাবণের গোষ্ঠীকে দিতে দিতেই আমি ফতুর। সুমন্তর এই দুর্ব্যবহারের কারণেই হোক বা নিজের অপারগতার কথা ভেবেই হোক, সেদিনের পর থেকে আর কোনোদিনই কেনাকাটির সময় সৌমি কোনো মতামত দেয় না। সে তো আর বিল মেটাতে পারবে না, তাই দোকানের এক কোণে দাঁড়িয়ে বরের হম্বিতম্বি দেখাই তার ভবিতব্য। এখন অবশ্য মেনে নিয়েছে সৌমি। তবুও যে কেন পুজো আসলেই বুকের মধ্যে একটা পিঁপড়ে অনবরত কামড়ে চলে, মাঝে মাঝে সৌমির মনে হয় বিয়ের পর সংসারের জন্য নিজের সবটুকু না দিয়ে যদি একটা জানালা অন্তত নিজের জন্য রাখতো, তাহলে হয়তো এভাবে পরের হাত তোলা হয়ে থাকতে হতো না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 10:30 বাজে। ইস, রান্নার অনেকটা দেরি হয়ে গেল। সুমন্ত আজ ছোট ছোট ট্যাংরা আর মৌরলা এনেছে। ট্যাংরাটা পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি বসিয়ে মৌরলা পরিষ্কারে মন দিল সৌমি। সুমন্ত মৌরলা টক বানাতে বলে গেছে। টিয়ার জন্য কিছুটা ভাজা মাছ আলাদা করে রেখে বাকি কটা দিয়ে তেঁতুলের টক বানিয়ে ফেলল। টিয়া হবার আগে প্রায় প্রতি সপ্তাহে মৌরলার এই পদটা সৌমির পাতে পড়তই। চামচে করে সামান্য তুলে চেখে দেখল সৌমি। আহা, বেশ টক মিষ্টি স্বাদ এসেছে। মাছটা একদম ফ্রেশ ছিল আজ। রান্নাগুলো টেবিলে সাজিয়ে স্নানে গেল সৌমি। গতকাল সবে শরীরটা সেরেছে, ভেবেছিল আজ একটু মাথা ঘষবে। মনে হয় না আজ আর স্নানে অত সময় দিতে পারবে, থাকবে কাল না হয়। স্নান সেরে বেরিয়ে ভেজা চুল মুছতে মুছতে ঘড়ির দিকে দেখল টিয়ার বাস আসতে এখনো আধ ঘন্টা মতো সময় আছে। চট করে বাবাকে ফোন লাগালো সৌমি। বল খুকু, দিদিভাই ফিরেছে স্কুল থেকে? এই তো যাব আনতে, ভাবলাম তোমার একটু খবর নিই। আজ কেমন আছো? আমার আর খবর, এখন তো শুধু চেয়ারে বসে দিন গোনা। মনটা ভার হয়ে গেল সৌমির। দ্বিতীয়বার স্ট্রোকের পর থেকে বাবার নিত্যসঙ্গী ওই হুইল চেয়ার। প্রথম রাগ করলেও পরে মেনে নিয়েছে বাবা। দিনের বেলা একজন আয়া আছে বাবার জন্য, রাতটাই যা সমস্যা। তবে দাদা মোটামুটি সামলে দেয়, এইটুকুই যা রক্ষে। মন খারাপটাকে বাবাকে টের পেতে দিল না সৌমি। জোর করে হাসি ফোটালো গলায়। বুঝেছি, মায়ের কথা মনে পড়ছে। টিভিতে আজ ভালো ছবি আছে, মনে করে বিকেলে টিভি খুলো। কি ছবি? একটু যেন উচ্ছল হয়েছে সোমেনের গলা। হারানো সুর, তোমার আর মায়ের ফেভারিট।
দেখবক্ষণ। তুই কবে আসবি? এবার পুজোর মধ্যে 2 দিন কাটিয়ে যা না। তোরা এলে তাও বাড়িটা প্রাণ পায়। না হলে তো। দীর্ঘশ্বাস চাপল সৌমেন। মুহূর্তের জন্য বাবার রুগ্ন মুখখানা মনে পড়ল সৌমির। বুকটা মুচড়ে উঠল তার। সত্যি তো, পুজোর কটা দিন তারা যে যার মতো প্যান্ডেলে প্যান্ডেলে চরকির মতো ঘোরে, কিন্তু বাবা তো সেই হুইল চেয়ারেই। থাকবো বাবা, এবার ঠিক থাকবো। থাকবি? ঠিক ঠিক। এবার একটু ঘুমিয়ে নাও, আমি তোমার দিদিভাইকে নিয়ে আসি। সৌমি যেন মনশ্চক্ষে দেখতে পাচ্ছিল বাবার খুশি খুশি মুখটা। বাবাকে খুশি করতে পেরে তার নিজের মনটাও ভালো হয়ে গেল। সত্যি, কত অল্পেতেই খুশি মানুষটা। আর সুমন্ত একটা 150 টাকার পাঞ্জাবি কেনার সময় কি না বলে। আজ টিয়া বাস থেকে নামতেই সৌমি বুঝে গেল মেয়ের পরীক্ষা বেশ ভালো হয়েছে। ছুটতে এসে মায়ের কোমর জড়িয়ে ধরেছে টিয়া। কী রে, ভালো হয়েছে পরীক্ষা? মুখে ঝলমলে হাসি নিয়ে 2 আঙুলে মুদ্রা ফোটালো টিয়া। অর্থাৎ কিনা সৌমির পরিশ্রম সার্থক। যাক বাবা, এবার অঙ্কটা ভালোই ভালোই উতরলে সৌমি যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতদিন সুমন্তই টিয়াকে অঙ্ক দেখাতো। এই বছর টিয়া ক্লাস 8 ওঠার পর অঙ্কের জন্য একজন দিদিমণির কাছে যায়, আর তিনিও বেশ যত্ন নিয়েই পড়ান। তবু সৌমির চিন্তাটা যায় না। সে বরাবরই অঙ্ককে জমের মতো ভয় পেত। মেয়ের মধ্যেও যেন সে ভীতি না চলে আসে। ভাবনার মাঝেই টিয়া হাত ধরে টানল। মা, আজ একটা আইসক্রিম দেবে প্লিজ মা। তুই না পরশু রাতে কাশছিলি? ও তো একটুখানি কাশি। দাও না মা, একটা আইসক্রিম। আজ না বাবু, আর তো মাত্র 2টো পরীক্ষা, তারপর যা খুশি করিস। টিয়া বুঝদার মেয়ে, আর জেদ করল না। বাড়ির পথে হাঁটতে হাঁটতে বকবক করছে মায়ের সাথে। মা, আজ কিন্তু একবার রমনা ম্যামের বাড়িতে যেতে হবে। কেন রে, কাল পরীক্ষা, আজ আবার ম্যামের কাছে কেন? অ্যালজেব্রার 2টো প্রবলেম আটকে আছে। বাবাকে দেখিয়েছিলাম, বাবাও পারল না। আচ্ছা, নিয়ে যাবক্ষণ। তুই একবার ফোন করে নিস ওনাকে, থাকেন কি থাকেন না। গিয়ে হয়তো ফিরে আসতে হবে। আজ রমনা ম্যামের বাড়িতে ছাত্রছাত্রীদের ভিড় নেই। পরীক্ষার জন্য যে যার বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে। সৌমি ওনার লিভিং রুমে বসেছিল। ভিতরের ঘরে টিয়াকে ম্যাম অঙ্ক দেখাচ্ছেন। সৌমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরখানা দেখছিল। কি সুন্দর ছিমছাম সাজানো। দেওয়ালের একদিকে অয়েল পেন্টিং শোভা পাচ্ছে, আর একদিকে দেওয়ালে ম্যামের ছাত্র জীবনের ছবি। রাজ্যপালের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন ম্যাম। সৌমি সোফা থেকে উঠে কাছ থেকে ছবিটা দেখছিল। উজ্জ্বল গেরুয়া রঙের পোশাকে কি সুন্দর দেখাচ্ছে ম্যামকে। পোশাকের রঙের দীপ্তি যেন চোখে মুখেও ফুটে উঠেছে। ম্যামের জায়গায় টিয়াকে কল্পনা করছিল সৌমি। টিয়াও হয়তো কোনো দিন এইভাবে মঞ্চে উঠে পুরস্কার নেবে। একটা মৃদু গলা ঝাড়ার শব্দে সম্বিত ফিরল তার। টিয়ার সাথে ম্যামও বেরিয়ে এসেছেন স্টাডি রুম থেকে। টিয়ার লম্বা লম্বা পায়ে মায়ের কাছে। মা জানো, ম্যামের আমার এই স্কার্টটা খুব ভালো লেগেছে। আমি ম্যামকে বলেছি, এটা তুমি স্টিচ করেছো। একটু অপ্রস্তুত বোধ করছিল সৌমি। টিয়ার এখনো জ্ঞান হলো না কোথায় কি বলতে হয়। মেয়েকে মৃদু ধমক দিল সৌমি। আহ টিয়া, পড়ার বাইরে কথা বলতে ম্যাম বারণ করেছেন না? আমি নিজে থেকে কোথায় বললাম, ম্যাম তো আমায় জিজ্ঞাসা করলেন। তাই না ম্যাম? টিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ম্যামের মুখের দিকে। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। একটু হেসে রমনা ম্যাম বললেন, টিয়া, তুমি স্টাডিতে গিয়ে একটু ফর্মুলাগুলো রিভাইজ করো। আমি ততক্ষণ তোমার মায়ের সাথে একটু কথা বলে নিই। টিয়া চলে যেতে সৌমির দিকে ফিরল রমনা। আপনি দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন। সৌমি বসলে কাজের মেয়েটিকে ডেকে 2 কাপ কফি দিতে বলল রমনা। সৌমি দেখছিল রমনাকে। নীল রঙের একটা লং ফ্রক পরে আছে রমনা। ওনার ফর্সা রঙের নীল রঙটা যেন আরও খুলেছে। ম্যানিকিওর করা হাতে হালকা গোলাপি নেল পেন্ট লাগানো। নিখুঁত সুন্দরী যাকে বলে। নিজের ক্ষয়ে যাওয়া নেল পালিশওয়ালা আঙুলগুলো ওড়না দিয়ে আড়াল করার চেষ্টা করল সৌমি। মোবাইলটা নিয়ে একটু খুটখাট করে সেন্টার টেবিলে রেখে দিল রমনা। সৌমির দিকে হাসি হাসি মুখে তাকিয়েছে। টিয়ার স্কার্টের এমব্রয়ডারিটা আপনার করা, টিয়া বলছিল। হ্যাঁ, ওই একটু অবসর পেলে একটু আধটু সেলাই নিয়ে বসি। আপনি এটাকে একটু আধটু বলছেন? এত সুন্দর আপনার হাতের কাজ। আপনি ছবি আঁকেন? ছোটোবেলায় সবাই যেমন শেখে তেমনই শিখেছিলাম।
তারপর বিয়ে হতেই সব অভ্যাসে জং ধরে গেল, তাই তো? এই হলো আপনাদের সমস্যা। সংসার করে নিজেদের প্রতিভাগুলোকে আর ঘষা মাজাই করেন না। রমনার স্বচ্ছন্দ ব্যবহারে ধীরে ধীরে আড়ষ্টতা কাটছিল সৌমির। বলল, মায়ের কাছে শিখেছিলাম এমব্রয়ডারি। এক সময় লতা পাতা ফুল দিয়ে রুমাল টেবিল ক্লথ ভরিয়েছি। বিয়ের পরও কিছু কিছু করেছিলাম। তারপর টিয়া হলো, আর এ বাড়িতে কেউ তেমন উৎসাহও দিল না। সময়ের সাথে সাথে কখন যে সব চাপা পড়ে গেল নিজেও জানি না। টিয়ার এই স্কার্টটা স্কুলে আর লাগছিল না। ভাবলাম এত সুন্দর স্কার্টটা পরে থেকে থেকে ছোট হয়ে যাবে, তাই একটু এমব্রয়ডারি করে দিলাম। দেখেছেন তো, প্রতিভা কখনো চাপা থাকে না। আজ আমি জেনে গেলাম, এরপর হয়তো আরও অনেকে জানবে। লজ্জা লজ্জা মুখে হাসল সৌমি। হুম, শুধু হেসে এড়িয়ে গেলে চলবে না, আমাকেও ওই রকম এমব্রয়ডারি করে দিতে হবে। তবে সেটা স্কার্টে নয়, আমার একটা সিল্কের শাড়িতে। আমি তেমন ভালো পারি না, দামি শাড়ি হয়তো নষ্ট করে ফেলবো। সৌমি আমতা আমতা করে। নষ্ট হবে কিনা সেটা আমি বুঝবো। এখন আপনি রাজি কিনা বলুন। মহালয়ার সকালে এক বাক্স মিষ্টি আর এমব্রয়ডারি করা শাড়িখানা নিয়ে সৌমি রমনা ম্যামের ডোরবেলে হাত রাখল। শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল রমনা। মাথার মধ্যে কেউ যেন হাতুড়ি মারছে। এই রকম একটা প্রতিভা নিয়ে একজন মানুষ দিনের পর দিন রান্নাঘর আর শোবার ঘরের মধ্যে জীবন অতিবাহিত করছে। গত 1 মাসে বেশ কয়েকবার সৌমির সাথে তার দেখা হয়েছে। সৌমি সরাসরি না বললেও রমনার বুঝতে অসুবিধা হয়নি যে সৌমি একরকম জোর করেই নিজের ইচ্ছে অনিচ্ছে বোধগুলোকে মনের গভীরে বন্ধ করে রেখে দিয়েছে। তার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট। সৌমি জড়সড় হয়ে সোফার এক কোণে বসে। শাড়িটা হাতে করে সৌমির পাশে এসে বসল রমনা। মুগ্ধ চোখে দেখছে সৌমিকে। তুমি নিজেও বোধহয় জানো না তুমি কি সৃষ্টি করেছো, অপূর্ব। স্তব্ধতা ভেঙে বলে উঠল রমনা। এক নিমেষে সৌমির মুখে যেন 1000 ওয়াটের আলো জ্বলে উঠেছে। সত্যি ভালো লেগেছে তোমার? অপূর্ব হয়েছে। তুমি নিজে বোঝনি? আমি ভেবেছিলাম তোমার হয়তো পছন্দ হবে না। সৌমি হাত চেপে ধরল রমনার। এটা যার পছন্দ হবে না সে অন্ধ। ব্যাগ থেকে মিষ্টির বাক্সটা বের করে সৌমি, এটা তোমার জন্য। আমি এবার যাই গো, ও তর্পণ করে ফেরার সময় হয়ে গিয়েছে। ফিরে এসে আমায় বাড়িতে না দেখলে। রমনার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দরজার দিকে পা বাড়ালো সৌমি। একটু দাঁড়াও সৌমিদি। সৌমি ঘুরে দাঁড়াতেই রমন একটা সাদা খাম এগিয়ে দিয়েছে সৌমির দিকে। এটা রাখো। কি এটা? সৌমি অবাক চোখে তাকায়। খুলে দেখো। সৌমি খাম খুলতেই বেশ কটা 500 টাকার নোট বেরিয়ে আসে। এ কি? না না, আমি টাকা নিতে পারবো না তোমার থেকে। কেন নিতে পারবে না? এই শাড়িটার জন্য তোমার যে কতটা পরিশ্রম হয়েছে আমি নিজের চোখে তা দেখেছি সৌমিদি। আমি যখন তোমাদের ছেলে মেয়েদের পড়াই আমি পারিশ্রমিক নিই না? তাহলে তুমি নিলে অসুবিধা কোথায়? এই রঙিন কাগজগুলোই তোমায় এগিয়ে চলার প্রেরণা দেবে, তোমায় প্রতিষ্ঠা দেবে। তখন না হয় তুমি আমায় একটা শাড়ি গিফট করো, কিন্তু আজ তোমায় তোমার পরিশ্রমের মূল্য নিতেই হবে। হাতের মুঠোয় খামটা চেপে বাড়ি ফিরছিল সৌমি। এতক্ষণ ভারী লজ্জা করছিল তার। এবার অদ্ভুত একটা মনের জোর পাচ্ছে। কেউ যেন বুকের ভিতর থেকে বলে চলেছে, তোর প্রথম রোজগার সৌমি, দেখ ইচ্ছে করলে তুইও পারিস। ছোট ছোট খুশির জন্য আর তোকে কারোর কাছে হাত পাততে হবে না। আজ সপ্তমী। টিয়াকে নিয়ে সৌমি বাবার কাছে এসেছে। 2 দিন থাকবে এখানে। এতক্ষণ বাবার ঘরে সবাই মিলে হইচই করছিল। পাড়ার প্যান্ডেলে ঢাকের শব্দ পেতেই রনি, বনি আর টিয়া সেখানেই ছুটেছে। বৌদিও পুজো দিতে বেরোলো। সৌমিকে বাবার দায়িত্ব দিয়ে দাদাও বেরিয়ে গেল বন্ধুদের আড্ডায়। বাড়িটা খালি হতে বাবার পায়ের কাছে এসে বসলো সৌমি। শীর্ণকায় পায়ে হাত বোলাচ্ছে পরম মমতায়। সোমেন অবাক হলো সামান্য। কি হয়েছে রে খুকু, বলবি কিছু? তোমার জন্য একটা জিনিস এনেছি বাবা। বলো, দেখে রাগ করবে না? হেসে ফেলে সোমেন। বেশ, রাগ করব না। এখন বল দেখি কি এমন জিনিস? খুলে দেখো তবে। খাদি ভাণ্ডারের প্যাকেটটা বাবার কোলের উপর রাখে সৌমি। প্যাকেট খুলতে চমকে ওঠে সৌমেন। এটা তো একদম তোমার সেই পাঞ্জাবিটার মতো না বাবা, যেটা পোকায় কেটে দিয়েছিল? হ্যাঁ, এক্কেবারে সেটাই তো।
কিন্তু এত দামি পাঞ্জাবি তুই আনলি কেন খুকু? সুমন্ত কি ভাবলো বলতো? আমি মানুষটা চলতে অবধি পারি না, তার জন্য। বাবাকে থামিয়ে দেয় সৌমি। এটা সুমন্ত আনেনি বাবা, আমি এনেছি, আমার নিজের টাকা দিয়ে। তোর টাকা? হ্যাঁ বাবা। থেমে থেমে পুরো ঘটনাটা বাবাকে বলল সৌমি। এবার বলো, কাল পাঞ্জাবিটা পরবে? আমার মেয়ে এনেছে আর আমি পরবো না, তাও কি হয়? চোখের কোণটা চিকচিক করছে সোমেনের। কাল তোমায় পাড়ার প্যান্ডেলে নিয়ে যাব বাবা। 2 বছর হয়ে গেল পুজোয় মায়ের মুখ দেখনি। দেখছি তো। কোথায়? এই যে আমার সামনে বসে আছে, এই তো আমার আসল মা। বাবার কোলে মুখ গুঁজে দিল সৌমি। পুঞ্জীভূত যন্ত্রণা গল গল করে বেরিয়ে আসছে অশ্রু হয়ে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সৌমেন। বাবার স্পর্শটা চারিয়ে যাচ্ছিল হৃদয়ের গভীরে। ধীরে ধীরে জুড়িয়ে আসছে সব জ্বালা। আজ সব কিছু বড্ড সুন্দর লাগছে সৌমির। তাদের বাবা মেয়ের ভালোবাসায় পলেস্তারা খসা ঘরখানাও যেন বড় উজ্জ্বল হয়ে উঠেছে আজ। দূর থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছিল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।